ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটি গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প গোলাপি রঙের রাজকন্যা। জলন্ধর দেশের রাজা চন্দ্রেশ্বর। তার একটিমাত্র ছেলের নাম সূর্যমল। সে হলো রাজা নয়নের মণি। রাজার সব আশা ভরসা ওই ছেলে। রাজা বৃদ্ধ হচ্ছেন। তিনি ভাবছেন, আমি আর কতদিন বাঁচব? দিনে দিনে তো দুর্বল হয়ে পড়ছি। সূর্যমল বিবাহ করে যদি সিংহাসনে বসে, তা আমার কাছে সব থেকে বড় সুখের। রাজা তাড়াতাড়ি তাই ছেলের বিয়ে দিতে চান। ছেলের বিয়ে দেওয়ার জন্য তিনি অস্থির। কিন্তু ওদিকে রাজপুত্র বিবাহের নাম শুনলে সে সেখান থেকে ছুটে চলে যায়। যদি কেউ কখনো রাজপুত্রের সামনে এসে বা রাজ্যপুরীতে রাজার নিকটে বিবাহের নিয়ে আলোচনা করে, রাজপুত্র তাতে ভীষণ রেগে যান। বিবাহ নিয়ে কথা রাজকুমার একদম সহ্য করতে পারে না। সে কিছুতেই বিবাহ করতে রাজি নয়। রাজা কত অনুরোধ করেছেন, ভয় দেখিয়েছেন, শাসন করেছেন, কিন্তু কিছুতেই রাজপুত্রের মতি ফেরে না। রানী কত কাঁদলেন, কত অনুরোধ করলেন, রাজপুত্রকে কত বোঝালেন, কিন্তু কিছুতেই সফল হলেন না। রাজকুমারের সেই এক কথা, বিবাহ আমি করিব না। বিধাতার আশ্চর্য বিধান, যে বিবাহের জন্য রাজপুত্র একদমই রাজি ছিল না। কত লোকেই তাকে অনুরোধ করল, কেউ সফল হল না। সামান্য একটা ঘটনাতে রাজকুমারের মতি ফিরে গেল। দিন রাজপুত্র ছুরি নিয়ে একটি আপেল কাটছিলেন। অন্যমনস্ক হয়ে পড়ায় তার আঙ্গুলের খানিকটা অংশ কেটে যায়। তার হাতে সেদিন একটা দুধের বাটি ছিল। দুধের বাটিতে লেগে যায় রক্ত। তারপর দুধের বাটির সাথে রক্তের ফোঁটা মিশে একটা সুন্দর গোলাপি রং তৈরি হয়। রাজপুত্র অবাক দৃষ্টিতে সেই গোলাপি রঙের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, যদি এই রকম গোলাপি রঙের কোনো কন্যাকে পেতাম, তবে আমি বিয়ে করতাম। হ্যাঁ, বিয়ে আমি করব, যদি আমি এই রকম গোলাপি রঙের কোনো রাজকন্যা পাই। না হলে আমি কোনোদিন বিয়ে করব না। রাজপুত্র এরপর এটি প্রতিজ্ঞা করে ফেললেন। দিন যায়, রাজপুত্রর সেই গোলাপি রঙের কন্যাই চায়। রাজপুত্র মন্ত্রীপুত্রকে দিয়ে রাজার কাছে সবকিছু জানিয়ে দিলেন। বললেন, রাজা সন্ধান করলে সেই গোলাপি রঙের কন্যাকেই সন্ধান করে আনুক, তাহলেই রাজপুত্র বিবাহ করবেন। রাজপুত্রের খেয়ালের কথা শুনে রাজা তো অবাক। কত দেশেই তিনি এই খবর প্রচার করলেন, কত জায়গাতে ঘোষণা করলেন, কেউ কিন্তু সেই রকম গোলাপি রঙের কন্যার খবর দিতে পারলেন না। কোনো দেশেই গোলাপি রঙের রাজকন্যা নেই। তাদের গায়ের রং হালকা কমলা, হালকা হলুদ, হালকা সাদা, কিন্তু টুকটুকে গোলাপি রং কারোরই নেই। এদিকে রাজকুমারের প্রতিজ্ঞা, কোনো রূপেই সে প্রতিজ্ঞা ভাঙবে না। বিয়ে তো সে করতেই চায় না, কিন্তু যদি করতেও তার মন করে, তাহলে গোলাপি কন্যাকেই করবে, তাছাড়া অন্য কাউকে নয়। রাজা এরপর হতাশ হয়ে রাজকুমারকে ডেকে বললেন, বাবা, তোমার জন্য গোলাপি রঙের কন্যা খুঁজতে আমি পারিনি। তুমি বরং নিজেই চাও। তুমি দেশ দেশান্তরে ঘুরে দেখো, কোথাও যদি তোমার মনোমতো রাজকন্যা পাও, তুমি তার সাথে বিয়ে করবে। আমি খুবই খুশি হব। রাজপুত্র পিতার কথা শুনে ঠিক করলেন, তিনি নিজেই বেরোবেন, খুঁজে বের করে আনবেন সেই গোলাপি রঙের কন্যাকে। রাজা বললেন, বাছা, তুমি যাচ্ছ যাও, কিন্তু তোমাকে সঙ্গে করে টাকা কড়ি, লোকজন সব নিয়ে যেতে হবে। না হলে কিন্তু আমি ভীষণ কষ্ট পাবো। পথে যেন কোনো কষ্ট তোমার না হয়। তুমি আমার একটিমাত্র ছেলে, আমার নয়নের মণি। বুড়ো বাবা মা তোমার ভরসাতেই বেঁচে আছে, তাই তুমি সুরক্ষিত থাকো, এটা আমি সবসময় চাইব। তুমি আমার কথাটি কাটতে পারবে না। তোমাকে লোকজন, টাকা পয়সা, জিনিসপত্র সবই পর্যাপ্ত পরিমাণে নিয়েই বেরোতে হবে। রাজকুমার তাতে হ্যাঁ করলেন। রাজা বললেন, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে এসো বাবা। পরের দিন সকালেই রাজকুমার রওনা দিলেন। সঙ্গে লোকজন, মহামূল্যবান জিনিসপত্র, সোনা দানা, টাকা কড়ি সব সাবধানে গুছিয়ে নিয়ে চললেন। রাজধানী ছেড়ে তিনি কত মাঠ ঘাট, বন, পাহাড়, নদী, দেশ পার হলেন। বিভিন্ন বিভিন্ন দেশে তিনি গেলেন, কত লোকজনের সাথে মিশলেন, কত রাজনীতি, রণনীতি, আচার ব্যবহার, কথাবার্তা লোকেদের দেখলেন। কিন্তু তার মনের মতো সেই গোলাপি রঙের কন্যার কথা তিনি কোথাও শুনতে পেলেন না, না সেরকম কোনো মেয়েকে দেখতে পেলেন। রাজপুত্র যত হতাশ হয়ে পড়ছিলেন, তার জেদ যেন তত আরো বেড়ে উঠছিল।
শেষে তিনি ঘুরতে ঘুরতে এমন একটি দেশে এসে পৌঁছলেন, যেই দেশটি রাক্ষসদের দেশ। পৌঁছানোর পর সেই দেশে তিনি প্রচুর সুন্দর সুন্দর ঘরবাড়ি দেখতে পেলেন। রাজপুত্র, ঘোড়া, লোকজন সকলকে থামিয়ে একটু হাঁটাহাঁটি করছিলেন একটি নদীর ধারে। তার সৈনিকরা নদীর ধারে তাঁবু খাটিয়ে রান্না শুরু করলো। রাজকুমার সেই নদীতে স্নান করে ভালো করে জল পান করলেন এবং খাবার খেলেন। তারপর সেখানে তার সৈনিকদের রেখে তিনি বললেন, আমি একটু দেশটা ভালো করে ঘুরে আসি, তোমরা এখানেই থেকো, আমি ঠিক সময় ফিরে আসব। সৈনিকদের সেখানে তাঁবুতে রেখে রাজকুমার এরপর দেশ ঘুরতে বেরোলেন তার ঘোড়া নিয়ে। টকবক করে সেই দেশের কত রাস্তায় তিনি গেলেন। হঠাৎ তিনি এক বিশাল বড় স্বর্ণ প্রাসাদের কাছে এসে উপস্থিত হলেন। সেই প্রাসাদটি প্রায় 10-12 তলা উঁচু, পুরোটাই সোনা দিয়ে মোড়া, জল করছে, চোখ ধাঁধিয়ে পড়ছে যখন সূর্যের আলো প্রাসাদের ওপর পড়ছে। রাজকুমার এরপর সে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করলেন। দেখলেন দরজার সামনে একটি বুড়ি বসে আছে, আর কেউ কোথাও নেই। সেই স্বর্ণ প্রাসাদ পুরো ফাঁকা। বুড়িকে দেখে বৃদ্ধা মহিলা বলে প্রণাম করলেন রাজকুমার। বুড়ি প্রণাম করতে খুব খুশি হলো এবং বলল, বাছা, কে গো তুমি? এখানে কেন এসেছো? তোমায় আমি প্রথমেই সাবধান করে দিচ্ছি, যত শীঘ্র পারো এখান থেকে তুমি পালিয়ে যাও। এই দেশে তুমি কিন্তু থেকো না। তুমি জানো না এই দেশ খুব খারাপ। এই দেশ থেকে তুমি চলে যাও, সেটাই তোমার জন্য ভালো। এই দেশ রাক্ষসদের দেশ। আমিও একজন রাক্ষসী। আমার 3 মেয়ে আছে। এখন তারা বনের মাঝে শিকার করতে গেছে। যদি তারা এসে তোমায় দেখতে পায়, কচমচ করে খেয়ে ফেলবে। আমি রাক্ষসী হওয়া সত্ত্বেও তোমায় সব বললাম। তুমি আমায় প্রণাম করলে, আমি তাতে খুব সন্তুষ্ট হলাম। তোমার এই মানসিকতা দেখে, এই ভালোবাসা দেখে আমার দয়া হলো, তাই আমি তোমায় তাড়াতাড়ি সব বলে দিলাম। এখন এখান থেকে পালিয়ে যাও। আমার মেয়েরা যদি এসে পড়ে, তোমাকে কিন্তু বাঁচা তারা আর বাঁচতে দেবে না। রাজপুত্র বুড়ির কথা শুনে সত্যি অবাক হলেন। তীরের মতো বেগে দৌড়তে আরম্ভ করলেন। দৌড়তে দৌড়তে তিনি একেবারে তার সৈনিক তাঁবু যেখানে ছিল সেখানে পৌঁছলেন। সকলকে আদেশ দিলেন, এক্ষুনি এই দেশ থেকে আমাদের চলে যেতে হবে। তাড়াতাড়ি সবাই উঠে পড়ো। সৈনিকরা তাঁবু গুটিয়ে নিল, সব রান্নাবান্না বন্ধ করে দিল। সেখান থেকে তারা তাড়াতাড়ি প্রবল বেগে ছুটতে আরম্ভ করলো। ঘোড়ায় চেপে টকবক করতে করতে রাজকুমার আর তার সৈনিকরা সেই দেশ পার করল। তারপর তারা এক নতুন দেশে এসে পৌঁছালো। এতটা পথ তারা কি ভয়ে কত কম সময়ের মধ্যে টকবক করে ঘোড়া ছুটিয়ে এসেছে তা শুধু তারাই জানে। খুব ক্লান্ত হয়ে পড়েছিল তারা আর তাদের ঘোড়াগুলিকেও বিশ্রাম দেওয়ার খুব প্রয়োজন। রাজকুমার তাই একটা গাছের নিচে ঘোড়াগুলিকে বাঁধলেন। সৈনিকদের বললেন, তোমরা এরপর এইখানে তাঁবু লাগাও, তোমরা সকলে বিশ্রাম নাও, আমি দেখছি এই পরিবেশ ভালো কিনা। রাজকুমার সেখানে সবাইকে বিশ্রাম করতে বলে নিজেই আশেপাশটা ঘুরে দেখলেন কোথাও কোনো বিপদ আছে কিনা। তার সৈনিকদের, ঘোড়াদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো তারই। আশেপাশে সেরকম কোনো ঘরবাড়ি তিনি দেখতে পেলেন না, শুধু কয়েকটা গাছ ছিল। রাজকুমার সেরকম কিছু বিপদের সংকেত না পেয়ে ঠিক করলেন আজ রাতটা তারা সেখানেই থাকবে, পরের দিন সকালবেলা আবার রওনা দেয়া যাবে। তাই মতোই করলেন। রাত্রিটা সেখানে কাটিয়ে পরের দিন ভোর ভোর আবার নতুন পথের জন্য রওনা দিলেন সকলে মিলে। সবাই এসে পৌঁছল একটি মাঠের সামনে। সেখানে লাঠির মাথায় অনেক নরম মুন্ডু লাগানো ছিল, আর শুকুনি বসে বসে পচা মাংস খাচ্ছিল। এইরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে সৈনিকরা সবাই তো ভয়ে কেঁপে উঠল। রাজকুমার নির্ভীক ছিলেন, তার কোনো ভয় ছিল না, কিন্তু তার চিন্তা ছিল তার সেনাদের নিয়ে। কারণ তার সেনারা সকলেই তার জন্য এসেছে, তাই তাদের সুরক্ষা দেওয়াও রাজপুত্রের কর্তব্য। তিনি প্রকৃত রাজপুত্র ছিলেন, সবসময় প্রজাদের মঙ্গলের জন্য চিন্তা করতেন। তাই তিনি খুবই ভাবনায় পড়ে গেলেন এই দৃশ্য দেখে। শুকুনিটি হঠাৎ করে রাজকুমারের দিকে তাকিয়ে হো হো শব্দে হেসে উঠল। সেই হাসির শব্দ কি ভয়ঙ্কর! গোটা আকাশ বাতাস কেঁপে উঠল। রাজপুত্র তখন অবাক হয়ে ভাবলেন, এ কোন নতুন খেলা? কি জন্য এই শুকুনিটি এইভাবে আমাদের দিকে তাকিয়ে হাসছে? এত ভয়ঙ্কর রূপ! নিশ্চয়ই এর কোনো ফন্দি আছে। এখানে কোথাও ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে।
এমন সময় হঠাৎ করে লাঠি হাতে ঠুক ঠুক করে একটি বুড়ি রাস্তা দিয়ে এগিয়ে এলো। রাজপুত্র এবং সৈনিকদের সামনে এসে সে দাঁড়ালো। রাজপুত্র বৃদ্ধাকে দেখে ঘোড়ার থেকে নামলেন, বুড়িকে প্রণাম করলেন। বুড়ি একটি পেত্নী ছিল, কিন্তু রাজপুত্রের এই ব্যবহার দেখে, রাজপুত্রের এত ভক্তি দেখে বুড়ির খুব ভালো লাগলো। সে বলল, তুমি আমায় প্রণাম করলে, তাহলে তো তোমায় আশীর্বাদ আমায় দিতেই হবে। তোমাকে আমি আশীর্বাদ রূপে এই কথাই বলছি, তুমি এখান থেকে চলে যাও, সাবধান হয়ে যাও। আমার সব মেয়েরা এই দেশের পেত্নী, এটি পেত্নীদের দেশ। তুমি এখান থেকে চলে যাও, না হলে তোমার প্রাণ নিয়ে নেবে তারা। তোমাকে মেরে সবাই চিবিয়ে চিবিয়ে খাবে। তুমি আমায় প্রণাম করলে, তোমায় আমি আশীর্বাদ করলাম, তাই তোমার ভালো চাই, কথাটি জানিয়ে দিলাম। তুমি যদি মরতে না চাও, এক্ষুনি এখান থেকে পালাও, সময় আছে। তাড়াতাড়ি সৈনিকদের নিয়ে তুমি এই দেশ ছেড়ে বেরিয়ে যাও। রাজপুত্র তার সৈনিকদের বললেন, জোরে ঘোড়া ছোটাও, তাড়াতাড়ি আমাদের পার হতে হবে এই দেশ। সবাই ছুটতে লাগলো ঘোড়ায় চেপে টকবক টকবক করে। সেই দেশ তারা পুরোপুরি পার হয়ে গেল। পরে আবার নতুন এক দেশে তারা এসে উপস্থিত হলো। যেই রাজপুত্র তার সৈনিকদের নিয়ে নতুন দেশে প্রবেশ করলো, অমনি একটা বিশাল বড় রাস্তা দেখতে পেল। সেই রাস্তার থেকে আবার তিনটে রাস্তা গেছে। রাজপুত্র সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ভাবছিলেন কোন রাস্তা দিয়ে তাকে এরপর পরের পথটির জন্য যেতে হবে। এমন সময় রাস্তার মাথায় একটি বুড়ি এসে উপস্থিত হলো। সে রাজকুমারকে বলল, কি ব্যাপার, কোথায় যাচ্ছ বাপু তোমরা? বুড়িকে দেখে রাজকুমার আবার ঘোড়ার থেকে নামলেন, তাকেও প্রণাম করলেন। রাজকুমারের এই ব্যবহার দেখে এই বুড়িটিও খুব সন্তুষ্ট হল। রাজপুত্রের সাথে সে কথা বলল। রাজপুত্র কোথায় থাকে জিজ্ঞাসা করল। কেনই বা যাচ্ছে এদেশ থেকে ওদেশ, তাও রাজপুত্র বলল। রাজপুত্রের মিষ্টি কথা, মিষ্টি ব্যবহার বুড়ির খুবই ভালো লাগলো। বুড়ি তখন বলল, এই দেশের ফলমূল তোমাদের কিছু এনে দিই, তোমরা খাও, তোমরা খুবই ক্লান্ত সকলে। রাজপুত্র খুব খুশি হলো। সেখানেই ঘোড়াগুলোকে সব বেঁধে রেখে সৈনিকরা বিশ্রাম নিল। বুড়ি কিছুক্ষণ পর সৈনিকদের জন্য, রাজকুমারের জন্য সুন্দর সুন্দর মিষ্টি ফল আনলো। রাজপুত্রের হাতে প্রথমে একটি মিষ্টি ফল দিল, বলল, এই ফলটা সব থেকে আলাদা, শুধু তোমার জন্য। রাজপুত্র বলল, আমার জন্য? আপনার দেওয়া ফল আমি অবশ্যই খাবো। বুড়ি বলল, আমাকে ভরসা করছো এতটা? রাজপুত্র বলল, আপনাকে প্রণাম করেছি, আপনি আমার গুরুজন, মায়ের মতো, তাই আপনাকে ভরসা করব না আপনার সন্তান হয়ে? এক কামড় দিল ফলেতে। রাজপুত্রের কথায় বুড়ি খুবই প্রসন্ন হল। সে তো এমনিতেই রাজপুত্রকে খুব পছন্দ করেছিল, কিন্তু এত মিষ্টি ভাষা, এত মিষ্টি কথাতে বুড়ির খুবই মনটা গলে গেল। বুড়ি বলল, কেমন লাগলো ফল? রাজপুত্র বলল, অতি সুস্বাদু, এত সুন্দর ফল আমি জীবনে কোনোদিন কখনো খাই নাই। রাজপুত্র যেই চোখ বন্ধ করে আবার ফলটাতে একটা কামড় দিল, অমনি রাজপুত্র দেখল তার সামনেই সেই দুটি বুড়িও এসে উপস্থিত হয়েছে ৩ নাম্বার বুড়িটির সাথে। তিনটি বুড়ি একসাথে রাজকুমারকে বলল, বাছা, দেখো আমরা এসেছি। রাজকুমার ওই দুটি বুড়িকে এই বুড়ির সাথে দেখে অবাক হয়ে গেল। সে তো কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন সময় তিনটি বুড়ি বিশাল বড় আলোর ঝটা দিয়ে তিনটি পরীতে পরিণত হলো। রাজকুমার তো তিনটি পরীকে দেখে অবাকই হয়ে গেছিল। সে তো কিছুই বুঝে উঠতে পারছিল না। তিনটি পরী বলল, আমরা পরীদের দেশের ৩ রানী, তোমার ব্যবহারে আমরা সন্তুষ্ট হয়েছি। আমরা মাঝে মধ্যেই ছদ্মবেশ ধারণ করে মানুষদের নানা রকম গল্প শোনাই এবং তাদের আচার ব্যবহারের পরীক্ষা করি। যদি কাউকে আমরা বিনম্র দেখি, তার প্রকৃত ব্যবহারে আমরা খুশি হই, তাহলে আমরা তাকে নানা রকম বরদান প্রদান করি। তোমার ব্যবহারে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। তুমি গুরুজনদের সম্মান দিতে জানো। তুমি আমাদের ৩ বুড়িকে প্রণাম করেছ, খুবই বিনীতভাবে কথা বলেছ, আমাদেরকে সম্মান দিয়েছ, এতে আমাদের খুব ভালো লেগেছে। আমরা ৩জনেই প্রসন্ন। তুমি এই দেশে এসেছ, আমাদের খুবই ভালো লেগেছে। তুমি আমাদের কাছে চাও, তোমার যদি কোনো মনের ইচ্ছে থাকে তা আমরা সম্পূর্ণ করতে পারি। রাজপুত্র এরপর ৩ পরীকে বলে, তার ইচ্ছে সেই গোলাপি রঙের একটি রাজকন্যা তার চাই। পরীরা এরপর তাকে বলে, তোমার ইচ্ছে পূর্ণ হবে। তুমি এই পথ ধরে সোজা উত্তরে চলে যাও, সেখানে আছে রাজনারায়ণ রাজার দেশ।
তারই একমাত্র কন্যা তোমার পছন্দের হবে, কারণ তার গায়ের রং ঠিক এরকমই, দুধে আর রক্তে মেশা সেই গোলাপি রঙের মতো। যেই রং তুমি চেয়েছিলে, শুধু তুমি সেই রং পাবে সেই কন্যার কাছেই। সেই কন্যাকে দেখার পর তুমি মুগ্ধ হবে। পরমা সুন্দরী সে, পৃথিবীর অন্যতম রূপসী। পৃথিবীতে তার মতো রূপসী খুব কমই আছে। তুমি উত্তরের পথ ধরে চলে যাও। তোমার স্বপ্নের রানীকে, তোমার সেই পছন্দের গোলাপি রঙের রাজকন্যাকে তুমি সেখানেই খুঁজে পাবে। 3 পরিয়ের পর আশীর্বাদ করে অদৃশ্য হয়ে যায়। রাজকুমার সেই পথ ধরে উত্তরে চলে যায়। 3 পরী আগে থেকেই গোলাপি রঙের রাজকন্যাকে আর তার পিতাকে সবকিছু বলে জানিয়ে এসেছিল। রাজকুমারের ব্যাপারে তারা সবকিছুই জানত। যেই রাজকুমার সেই দেশে প্রবেশ করে, রাজা নিজে আসে রাজকুমারকে রাজপ্রাসাদে নিয়ে যেতে। রাজকুমারকে খুব পছন্দ হয় রাজার। 3 পরীর কথায় রাজা মত দেয়। রাজকুমার যখন প্রথম গোলাপি রঙের রাজকন্যাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, তখন রাজকুমার তার ওপরে মুগ্ধ হয়ে যায় আর চোখ ফেরাতেই পারছিল না। এই সেই কন্যা যার জন্য রাজকুমার দেশ থেকে দেশান্তর ঘুরেছে, কত দেশ পার হয়ে এসেছে, শেষমেশ সে পেয়েছে তার গোলাপি রঙের সেই রাজকন্যাকে। রাজপুত্রের মনে তখন আর আনন্দ ধরে না। সে গোলাপি রঙের রাজকন্যাকে পাওয়ার পর স্বর্গসুখ অনুভূতি করে। রাজপুত্র খুবই খুশি ছিল। নির্দিষ্ট দিন দেখে 3 পরী আর রাজা মিলে গোলাপি রঙের রাজকন্যার সাথে রাজপুত্রের বিয়ে দিয়ে দেয়। এরপর রাজকুমার দেশে ফিরে আসে তার নববধূকে নিয়ে। এদিকে রাজকুমারের পিতা ছেলেকে আর সঙ্গে বৌমাকে পেয়ে খুব খুশি হয়। সে আবার মহোৎসবের আয়োজন করে। আরেকবার ধুমধাম করে এই দেশেও গোলাপি রঙের রাজকন্যার সাথে রাজকুমারের বিয়ের অনুষ্ঠান হয়। সবাই ভীষণ আনন্দ করে। 3 পরীকেও আমন্ত্রণ জানায় রাজকুমার। গোলাপি রঙের রাজকন্যার পিতা মাতা, দেশের সব লোকও আসে সেই অনুষ্ঠানে। ভীষণ আনন্দের সাথে এরপর নতুন জীবন শুরু করে নবদম্পতি।